প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি টপিকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিক নিয়ে আলাপ করব সেটা হচ্ছে লেকচার 1.7 কিংবা বায়োমেট্রিক্স এটা বলতে পারি, যেটা অধ্যায় 1-এরই অংশ। তো আজ আমরা জানব বায়োমেট্রিক সম্পর্কে। তো বন্ধু, ছাত্রছাত্রী ভাই বোনরা, তোমরা জানো আসলে যে বায়োমেট্রিক্সের ব্যবহার ইতিমধ্যে বহুল প্রচলিত একটা বিষয় হয়ে গেছে। আমরা যে কোনো কাজ করি না কেন আমাদের সিকিউরিটি পারপাসে বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়। যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা একটা সেম রেজিস্ট্রেশন করা, আমার পাসপোর্টে করা বা আদার কোনো ইস্যুতে আমরা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি, অথবা মোবাইলের যে ফিঙ্গারপ্রিন্ট লক করা, ফেস লক করা ইত্যাদি কিন্তু এখন জড়িত হয়ে গেছে প্রত্যেকটা কাজের মধ্যে। তো আমরা দেখি তো বায়োমেট্রিক্স ইতিমধ্যে এই পিকচারগুলোতে তোমরা দেখতেছো আসলে বায়োমেট্রিকগুলো কি। এবার আমরা আসি আমরা এখানে দেখলাম যে ফিঙ্গারপ্রিন্ট দিলে আমাদের কিভাবে এটা দেখাবে। ফিঙ্গারপ্রিন্টের ডিজিটাল রূপ হচ্ছে এটা। এই যে এখানে প্রত্যেকটা এই যে এগুলো আছে সে কী করে, তার জন্য 0101 এই ধরনের সেই ডেটাতে রূপান্তর করে সেটা সংরক্ষণ করে রাখবে। এবার আরও দেখো এখানে, যেমন আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা সাধারণত কোনো জায়গায় প্রবেশ করি, সেটা বা যখন ছাত্রছাত্রীরা যখন স্কুলে ঢুকে বা কলেজে ঢুকবে তখন ফিঙ্গারপ্রিন্ট, অথবা শ্রমিক কর্মীরা যখন তারা ইন্ডাস্ট্রিতে ঢুকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা কার্ড পাঞ্চ করে ঢুকে, এটাই বায়োমেট্রিক্স। ফিঙ্গারপ্রিন্টের স্ক্যানার তোমরা ইতিমধ্যে দেখতেছ। তো যেমন চোখ, আমরা পাসপোর্ট করার সময় তো কিন্তু এখন ফিঙ্গারপ্রিন্ট চোখের নেয়, চোখের আইরিসটা নেয়, চোখের পলকটা নেয়। তো এক একজনের ইয়াটা এক এক রকম হয়, সেজন্য বিশেষ করে কিন্তু থাম্বনেইলটা বেশি করে এখন ইদানিং চোখেরটাও কিন্তু নিচ্ছে। ঠিক আছে, আমাদের আজকের পাঠ হচ্ছে আসলে বায়োমেট্রিক্স। তো বায়োমেট্রিক্স দিয়ে আমরা বিস্তারিত আগাবো। তো তোমরা আসলে দেখে থাকবে যে বায়োমেট্রিক্স বিষয়টা তো বায়োমেট্রিক্স কী তা বলতে পারবে এই অবধি। এটার পরে বায়োমেট্রিক্স কী সেটা তোমরা পুঙ্খানুভাবে জানতে পারবে। আর হচ্ছে যেমন বায়োমেট্রিক্সের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, নিরাপত্তা বায়োমেট্রিক্সের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। আচ্ছা, এবার দেখো বায়োমেট্রিক্স শব্দটা কোত্থেকে আসছে। গ্রিক শব্দ বায়ু, যার অর্থ হচ্ছে লাইফ, ও ম্যাট্রিক, যার অর্থ হচ্ছে যে পরিমাপ করা। ঠিক আছে, তো এখান থেকেই উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স। এবার বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, তারপর আচার আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রবৃত্তি দ্বারা নির্দিষ্ট একটা এই যে তো কি বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ ও ব্যক্তিত্ব প্রবৃত্তি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়। এটাই হচ্ছে বায়োমেট্রিক্স। বোঝা যাবে যেরকম একজন মানুষ সে যদি কি করে ফেলে, কি বলবো, সে যদি এখানে
এই অন্য বেশ ধরে কিংবা সে আগে দাঁড়িয়ে ছিল না এখন দাঁড়িয়ে রাখে, তবু কিন্তু তাকে চেনা যাবে যতই কিছু হোক, সেটা বায়োমেট্রিক্সের মাধ্যমেই তাকে শনাক্ত করা যাবে। ঠিক আছে, এবার আমরা আসি এই যে বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান বা প্রযুক্তি। বায়োমেট্রিক্স সেই প্রযুক্তি যা মানবদেহের বৈশিষ্ট্য মেপে এবং বিশ্লেষণ করে বৈধতা নির্ণয় করে। বায়োমেট্রিক্স পদ্ধতি নিখুঁত নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, এই যে আমরা আস্তে আস্তে বুঝতেছি বিষয়গুলো কি, বায়োমেট্রিক্সের প্রকারভেদ কী। বায়োমেট্রিক সিস্টেম শনাক্তকরণে বিবেচিত বায়োলজিক্যাল ডেটাগুলোকে মূলত ভাগ করা হয় দুই ভাগে, একটা হচ্ছে শারীরিক, একটা আচরণগত। দুটো কিন্তু দিক দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এবার বায়োমেট্রিক্সের যে শারীরিক দিকগুলো কী কী, একটা হচ্ছে মুখ বা ফেস, ফিঙ্গারপ্রিন্ট আছে, হাত আছে, তো মুখের বিষয়গুলো এখানে আছে। মানে চোখের মণি, তারপর এখানেও আছে ডিএনএ, এটা তো বললাম, ফিঙ্গারপ্রিন্ট তো বলেছি, ফিঙ্গারপ্রিন্ট। ঠিক আছে, হ্যাঁ, ডিএনএর মাধ্যমেও কিন্তু এটা বাইর করা যায়। আচরণগত দিক দিয়ে যেটা, যেমন ভয়ে, তারপর হচ্ছে সিগনেচার, আমরা যেটা স্বাক্ষর যেটা বলি, স্বাক্ষরের মাধ্যমে, তারপর হচ্ছে কি স্ট্রোকের মাধ্যমে, এগুলোর মাধ্যমে সাধারণত আইডেন্টিফাই করা যায়। এবার আমরা আসি দেহের গঠন ও শারীরিক বৃত্তীয় পদ্ধতিটা একটু জানি। দেহের গঠন ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি, যেমন মুখ বা চেহারার বৈশিষ্ট্য বিশ্লেষণ করে, এই যে নিউরাল নেটওয়ার্কিং কনসেপ্ট, বৈশিষ্ট্য করে ফেস দিয়ে আইডেন্টিফাই করতেছে, এটা কিন্তু বুঝে যাবে যে এটা কার ফেস। ঠিক আছে, আবার দেহের গঠন ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য মেট্রিক পদ্ধতি মুক্ত বললামই যে কীভাবে একজন মানুষের মুখমণ্ডলের সাথে অন্য কোনো মানুষের মুখমণ্ডল হুবহু মিল দেখা যায় না, এটা একটা বিষয়। তারপর হচ্ছে দেহের গঠন শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের মধ্যে মানুষের মুখের ক্ষেত্রে সমস্যা তো থাকবেই, সেটা একটু আমরা দেখি। আলোর পার্থক্য, তারপর হচ্ছে গহনা ব্যবহার, এগুলো তো করে মানুষ। চেহারার ক্ষেত্রে সমস্যা, চুলের স্টাইল পরিবর্তন করতে পারে, সেই যে চুলের স্টাইল পরিবর্তন করে, এই যে মেকআপ করে, তখন অনেকটা চিনতে কষ্ট হয়ে যায়, এরপরেও কিন্তু চেনা যাবে, বায়োমেট্রিক্সের মাধ্যমে। এবার আছে ফিঙ্গারপ্রিন্ট, প্রত্যেকটা আলাদা একক বৈশিষ্ট্য হাতের চাপ বিশ্লেষণ করা যায়। একজনের ফিঙ্গারপ্রিন্ট অন্যজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে কখনো মিলবে না, এটার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে সমস্যা আছে, হাতুড়ি পেটার ফলে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া শুষ্কতা, আঙ্গুলের ময়লা বা কোনো প্রকার আস্তরণ লাগানো থাকলে সঠিক ব্যক্তি শনাক্তকরণ হয় না। এজন্য চোখে নে, তারপর ফিঙ্গারপ্রিন্ট নে, ফেস নে, যে কোনো একটা তো ঠিক থাকবে, এ কারণে এতগুলো নেওয়ার বিধান চলে আসছে। তারপর হ্যান্ড জিওমেট্রি, হাতের গঠন ও আঙ্গুলের দৈর্ঘ্য মাপ বিশ্লেষণ করা, এটা দিয়েও কিন্তু বোঝা যাবে এভাবে। হ্যান্ড জিওমেট্রির ক্ষেত্রে কি সমস্যা আছে, হাতুড়ি পেটার ফলে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া শুষ্কতা, আঙ্গুলের ময়লা, কোনো প্রকার আস্তরণ লাগানো থাকলে সঠিক ব্যক্তি শনাক্ত করা যায় না। তাছাড়া বেশি মেমোরি ব্যবহৃত হয়, এতগুলো হলে বেশি মেমোরি ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা সত্য। এবার আইরিশ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, চোখের মণি যেটা বলা হয়। সাধারণত পাসপোর্ট করতে কিন্তু দেখি যে এখন
চোখের মণি ব্যবহার করে। তো চোখের মণির চারপাশে বেষ্টিত রঙিন বলয় বিশ্লেষণ করে। আইরিশের ক্ষেত্রে আলোর স্বল্পতা এবং ব্যয়বহুল। চোখের পিছনের অক্ষিপটের বা রেটিনার মাপ বিশ্লেষণ করে। তো সমস্যা যেটা আলোর স্বল্পতা এবং ব্যয়বহুলতা। তারপর হচ্ছে শিরা, হাত এবং কবজির শিরার প্যাটার্ন বিশ্লেষণ করে কিন্তু ব্যক্তি আইডেন্টিফাই করা যাবে। এবার আমরা আসি হলো কণ্ঠস্বর। যে কণ্ঠস্বর প্রত্যেকটা কণ্ঠের ধ্বনি বৈশিষ্ট্য, সুরের উচ্চতা, সুরের মূর্ছনা, স্পন্দনের দ্রুততা ইত্যাদি বিশ্লেষণ করা হয়। ইত্যাদি বিশ্লেষণ করে আমরা বুঝতে পারবো। অনেক ক্ষেত্রে সমস্যা যেটা অনেক ব্যক্তির ভোকাল নষ্ট হয়ে যায় প্রস্তুজনিত কারণে, কোনো ব্যবহারকারী কণ্ঠ পরিবর্তন হলে তখন ফলাফল পাওয়া যায় না। এটা একটা অসুবিধা কিন্তু পাশাপাশি আছে। তারপর হচ্ছে সিগনেচার বা হাতের দস্তক বিশ্লেষণ করা। এক একজনের সিগনেচার স্টাইল এক এক রকম, সেই জন্য এটা বিশ্লেষণ করেও কিন্তু আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, স্বাক্ষরের যাচাইয়ের ক্ষেত্রে পরীক্ষার মানে কিছু সমস্যা থাকবেই। আর সেই সমস্যাগুলো কি? সেই সমস্যাগুলো হলো কোনো ব্যক্তির প্রতিটি স্বাক্ষর একই রকম হয় না, প্রত্যেকটা স্বাক্ষর একরকম সে দিতে পারে না, এটা একটা সমস্যা। তারপর টাইপিং স্ট্রোক, নির্দিষ্ট কোনো পাসওয়ার্ড বা যা টাইপ করে এন্ট্রি করা এবং বিশ্লেষণ করা। এবার এখন আসি একটি রিডার বা স্ক্যানিং ডিভাইস যা বায়োলজিক্যাল ডাটা ইনপুট নেয়, এটা কনভার্ট করে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার এবং কনভার্ট করে স্ক্যানকৃত তথ্যকে ডিজিটালে রূপান্তর করে ডেটা পাঠায়। একটি ডেটাবেস যেখানে তুলনার জন্য বায়োলজিক্যাল ডেটা সংরক্ষণ করে থাকে। এবার আমরা আসি যেটা বললাম বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডেটাবেস সংরক্ষিত করে রাখা হয়, যেখানে আমরা দেখব ইউজার ইন্টারফেস। প্রথমে এটা এখানে আসে প্রথম ধাপ, তারপর ফিউচার এক্সট্রাক্টর, এরপর সিস্টেম ডাটাবেস, এভাবে থাকে। তারপর হচ্ছে পরবর্তীতে এইসব ডেটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়, ডেটাতে মিল পেলে তা বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতিপ্রাপ্ত হয়। দেন ইউজার ইন্টারফেস দ্বিতীয় পর্যায়ে থাকবে, ম্যাচ ওয়ান ম্যাচ মিল থাকবে, মিল ও মিল এগুলো থাকবে। তারপর সিস্টেম ডাটাবেস, আমরা পাসওয়ার্ড যেমন দিই আর কি, আইডেন্টিফাই করার জন্য আমরা পাসওয়ার্ড দিই, তাহলে কী দিয়েছি সেটা আমি জানি। এবং সাধারণত পাসওয়ার্ড অনেকেই বিশেষ করে বাই নেচার তার নাম, বার্থডে এগুলো অনেক ইউজ করে, যদিও এটা ইথিক্যাল না। তো এবারে একটি আমরা বিষয় জানব, সেটা হচ্ছে প্রচলিত নিয়মে ব্যবহারকারী শনাক্তকরণে যে অ্যাক্সেস কন্ট্রোলের জন্য ব্যবহৃত পদ্ধতি, যেটা টেকনোবেস বা প্রমাণভিত্তিক পদ্ধতি এবং নলেজ বেস বা জ্ঞানভিত্তিক পদ্ধতি। পরীক্ষার সনদ, লাইসেন্স এগুলো করতে আমাদের কিন্তু কি ব্যবহার হচ্ছে বর্তমানে, পাসপোর্ট চেক, এগুলো সব ক্ষেত্রে বায়োমেট্রিক্স ব্যবহার কিন্তু প্রচুর ব্যবহৃত হচ্ছে।
এবার নাগরিকত্ব কার্ড, অফিসিয়াল কার্ড সবগুলোতে আমরা কিন্তু বায়োমেট্রিক্স ব্যবহার করতেছি এখন। ইউজার নেমে পাসওয়ার্ড, আসামি শনাক্তকরণে কিন্তু ব্যবহার হচ্ছে, যেটা বায়োমেট্রিক্সের ব্যবহারটা বলতেছি। তারপর হচ্ছে একক কাজ, যেটা কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? কি ন্যানো টেকনোলজি না কিসের কি? ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োইনফরমেটিক্স। এইখান থেকে বলতে হবে যে কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। দলীয়গত কাজ তোমাদের যে বায়োমেট্রিক সিস্টেম কোন কোন বিষয় নিয়ে কাজ করে তা লিখবে। ঠিক আছে, বায়োমেট্রিক্স কি, বায়োমেট্রিক সিস্টেম শারীরিক কোন কোন উপাদান নিয়ে কাজ করে, বায়োমেট্রিক সিস্টেম আচরণগত কোন কোন উপাদান নিয়ে কাজ করে। এবার বাড়ির কাজ যেটা করবে, বায়োমেট্রিক সিস্টেমে আইসিটির ভূমিকা লিখবে। ঠিক আছে, একটা চাইলে তোমরা বায়োমেট্রিক্স প্রজেক্টও কিন্তু করতে পারবে। তো এই ছিল আমাদের আজকের যে কাজ ওভারঅল যেটা বলবো। বায়োমেট্রিক্স বিষয়ে আমরা দেখি দৈনন্দিন জীবনে বায়োমেট্রিক্সের কোনো বিকল্প নেই এবং এটা ছাড়া কল্পনা করা যায় না। আজকে এই ছিল। সো আমরা পরবর্তী যে টপিকটা জানবো বায়োইনফরমেটিক্স, সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তো লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। এতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমার মোবাইলে চলে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।